This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে কথা বলছিলাম, আপডেট বাংলা মানেই সারা দিন ধরে যে খবর আপনাদেরকে আমরা দেখিয়েছি তার আপডেট ভার্সন। চোপড়া থেকে রায়গঞ্জের দূরত্ব কতটা বলুন তো? মেরে কেটে 130 কিলোমিটার। দেখুন, চোপড়া রাজ সংসদে পৌঁছে গেছে, আর চোপড়া রাজ রায়গঞ্জে পৌঁছবে না, সেটা কি হতে পারে? আর এক সপ্তাহ বাকি, রায়গঞ্জে বাই ইলেকশন রয়েছে, হাই ভোল্টেজ উপনির্বাচন। এবারও প্রচারে শাসক দল অস্ত্র হিসেবে ব্যবহার করছে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে। এক বাক্যে প্রত্যেকেই স্বীকার করবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিগত নির্বাচনে তৃণমূলকে একটা পলিটিক্যাল ডিভিডেন্ড দিয়েছে। যে কয়েকটা জায়গা তার ব্যতিক্রম, তার মধ্যে একটা সন্দেশখালী বিধানসভা কেন্দ্র। বসিরহাট লোকসভা জিতলেও সন্দেশখালীতে হারতে হয়েছিল শাসক দলকে। আর এবার চোপড়া ইস্যু কতটা প্রভাব ফেলতে পারে রায়গঞ্জের ভোটে, তা নিয়ে কাটাছেড়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মানুষকে মার খাবে নাকি সেই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা নিয়ে? লোভে যদি আমরা নিজেদের সম্মানটাকে না রাখতে পারি, তাহলে কি কোনো লাভ তো নাই। লোকসভায় ভোট বাক্সে তৃণমূলকে দুহাত ভরে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার, কিন্তু তারপর ঘরের লক্ষ্মীদের মুখে কেন এমন কথা? চোপড়ার ঘটনা কি ছবিটা বদলে দিচ্ছে? এই ছবি ঘিরে তোলপাড় গোটা দেশ, তার মধ্যে ভোটের বাদ্যি রায়গঞ্জে। 10ই জুলাই সেখানে বিধানসভা উপনির্বাচন, ময়দানে নেমে পড়েছে সব পক্ষ। লোকসভা ভোটে তৃণমূলকে খালি হাতে ফিরিয়েছে রায়গঞ্জ। উপনির্বাচনে হাওয়া ঘোরাতে মরিয়া শাসক দলের প্রচারের অন্যতম অস্ত্র লক্ষ্মীর ভান্ডার। রায়গঞ্জ থেকে চোপড়ার দূরত্ব প্রায় 130 কিলোমিটার। উপনির্বাচন ঘিরে চর্চায় ঘুরে ফিরে আসছে চোপড়ার বর্বরিচিত ঘটনার প্রসঙ্গ। শাসক দলের ছায়া থাকা জেসিবিদের কীর্তি দেখে ক্ষোভে ফুঁসছেন ঘরের লক্ষ্মীরা। ভোটে মুখ ফেরাবেন ঘরের লক্ষ্মীরা? মহিলাদেরকে এইভাবে মারাটা তো উচিত না, প্রশাসনিক ব্যবস্থা আছে তার জন্য। আর কোনো মহিলাকে এইভাবে মারবে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তাই বললে তো মহিলাদেরকে এইভাবে মারতে পারে না। লক্ষ্মীর ভান্ডারের কথা তো বলেছে, কিন্তু ওই লোভে যদি আমরা নিজেদের সম্মানটাকে না রাখতে পারি, তাহলে কি কোনো লাভ তো নাই টাকাটা নিয়ে। শুধু লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা কি হয় বলো তো? ঘটনায় তো এই জন্যই তো সবারই রাগ। লক্ষ্মীর ভান্ডার বনাম চোপড়া সালিশি জুলুম, কোথাও যেন এটাই হয়ে দাঁড়িয়েছে রায়গঞ্জ উপভোটের ক্যাচলাইন। জেসিবি বুলডোজার শুধু চোপড়া ব্লকে নয়, রায়গঞ্জেও আছে এরকম। যে ভরসায় তারা একজন মহিলা মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন, শুধুমাত্র তাদের সম্মান এবং নিরাপত্তার জন্য, 1000 টাকা ভাতার জন্য নয়। সবসময় মানুষকে উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো লক্ষ্মীর ভান্ডারটা মানুষের প্রয়োজন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তো মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গে তথা রায়গঞ্জে অন্তপক্ষে খুব ভালো আছে। ভোট আসছে, ভোটের উত্তাপ বাড়ছে, চড়ছে দরজাও। নির্বাচন পার হতে চাইছে তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময় এই চোপড়া কাণ্ড যেন শাসকের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্মীদের ভোট ব্যাংক কার ঝুলিতে যাবে তা কিন্তু সময় বলবে। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় মৃত্যুঞ্জয় পুলকের সঙ্গে রূপক, TV9 বাংলা। দেখুন, চোপড়া কাণ্ড রায়গঞ্জের ভোটে কোনো প্রভাব ফেলতে পারবে কিনা এই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে 13ই জুলাই পর্যন্ত। কিন্তু চোপড়া কাণ্ড এতটাই চর্চার যে সেখান থেকে কোনো মতেই চোখ ফেরানো যাচ্ছে না, তাই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এটা নিয়ে আলোচনা করতেই হচ্ছে। এই যেমন আজ সেখানে গেল জাতীয় মানবাধিকার কমিশন। চোপড়ায় গিয়ে সিবিআই তদন্তের দাবি জোরালো করেছেন শুভেন্দু অধিকারী। চোপড়া ঘিরে রাজনীতি, এই উত্তাপের মাঝে অবশ্য ধরপাকড় জারি আছে। গ্রেপ্তার জেসিবি ঘনিষ্ঠ আরও 2। চোপড়া তৃণমূল নেতা জেসিবির সালিশি সভায় মাতব্বরের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই খবরের শিরোনামে চোপড়া। রাজনীতির জলও গড়িয়েছে বহুদূর, তারই মাঝে জারি ধরপাকড়। চোপড়া কাণ্ডে আরও 2 জনকে জালে পুরেছে পুলিশ। ধৃতদের নাম তাহিরুল ইসলাম ও আব্দুল রফ। ধৃতরা জেসিবির ঘনিষ্ঠ বলেই খবর। এই ঘটনায় এখনো পর্যন্ত জেসিবি সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি ধরপাকড়ের মাঝে চোপড়ার আঁচে পুড়ছে বঙ্গ রাজনীতি। উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে চোপড়া থানায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা ডিমান্ড করছি পুলিশের সঙ্গে যুক্ত এই পুলিশের এগেনস্টেও অ্যাকশন নেওয়া হোক এবং এই কেস সিবিআইকে হ্যান্ডওভার করা হোক। যদি না করেন আমরা আইনি পথে, এখানে সংবিধান শেষ কথা বলবে, হামিদুর রহমান তাজামুলরা শেষ কথা বলবে না।
ঘটনার রেশ গিয়ে পৌঁছয় জাতীয় মানবাধিকার কমিশনেও। কমিশনের তরফে এলাকায় গিয়ে ঘটনা সরেজমিনে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো বৃহস্পতিবার সকালে চোপড়ায় নির্যাতিতার বাড়ি পৌঁছয় কমিশনের প্রতিনিধি দল। টানা 2 ঘন্টা চোপড়ার ওই তরুণীর সঙ্গে কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। উল্লেখ্য, চোপড়া কাণ্ডের রেশ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে চোপড়ার দিগলগাঁও। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য পুলিশ পিকেটও বসেছে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো? আচ্ছা, একটা কথা বলুন তো, এই জেসিবি, বুলডোজার, জায়েন্ট, এগুলো কারো নাম হতে পারে? হ্যাঁ, এগুলোই নাম, বাহুবলীদের নাম। অনেকেই বলছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম আরো অনেক বাহুবলী আছে, সবার কর্মকাণ্ড সামনে এসছে না। রাজ্যের বিভিন্ন প্রান্তে গুলিও তো চলছে, তাই না? বিগত 15 দিনের একটা ছোট্ট হিসেব দিয়ে বুঝতে পারবেন। দেখুন হিসেবটা, তারপর যাব একে একে দেখাই। 14 জুন দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্বে শহর কলকাতার পার্কস্ট্রিটে গুলি চলেছিল, নিশ্চয় মনে আছে আপনাদের। 15 জুন পরের দিন বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালানো হয়েছিল, সেই ছবি দেখেছিলাম। 30 জুন উত্তর 24 পরগনার নিমতায় গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলে, তারিখগুলো দেখুন একেবারে ঘন ঘন। 30 জুনই হাওড়ার বাঁকড়ায় 2 গোষ্ঠীর লড়াই, সেখানেও গুলি চলে। 3রা জুলাই লেক গার্ডেন্সের গেস্ট হাউসে বান্ধবীকে গুলি করে আত্মহত্যা এক যুবকের। ওদিন রাতেই ব্যান্ডেলে বাড়ি ফেরার পথে গুলিতে খুন হন এক প্রৌঢ়, তিনি কলকাতা পুরসভার কর্মী, যেমনটা জানা গেছে। আচ্ছা, এত বন্দুক, গুলি এগুলো আসছে কোথা থেকে? এগুলো কি আগে থেকে মজুত করা ছিল? তদন্তই বা কি বলছে, দেখুন বিশেষ রিপোর্ট। 14 জুন রাতে গুলি চলেছিল খাস কলকাতায় পার্কস্ট্রিটে দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্বে। 3 সপ্তাহ পেরোনোর আগেই ফের মহানগরে গুলি চলল, একটি নয় 2টি। লেক গার্ডেন্সের গেস্ট হাউসে বান্ধবীকে গুলি করেন রাকেশ শাহ নামে এক যুবক, পরে গুলি করেন নিজেকেও। ঘটনাস্থলে মৃত্যু হয় রাকেশের। কিন্তু প্রশ্ন হলো, রাকেশ বন্দুকটা পেলেন কোথায়? শোনা যাচ্ছে গেস্ট হাউস থেকে একটি 9mm পিস্তল উদ্ধার হয়েছে। 4টি কার্তুজ ছিল, 2টি গুলি চলেছে। পিস্তলটি বিহারের মুঙ্গেরে তৈরি। নির্বাচনের সময় পিস্তলটি জোগাড় করেন আত্মঘাতী যুবক। মুঙ্গের মেড 9mm পিস্তল থেকে গুলি চালানো হয়েছিল, সেই পিস্তলটিও নির্বাচনের সময় জোগাড় করেছিলেন এই তরুণ, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে সুইসাইড নোট থেকে। কোথা থেকে বন্দুক পেলেন ওই যুবক? পরিবারের দাবি পুলিশের সঙ্গে থেকে কাজ করতেন রাকেশ। ভাইয়ের দাবি সিভিক পুলিশ ভলেন্টিয়ার ছিল। রাকেশের মা বলছেন, আপনার ছেলে কি করতো? কি কাজ করতো? যদিও পুলিশ বলছে ছেলে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আছে, ওখানে কাজ করতো, ঠিক আছে। বাকি এখন অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন যখন হবে তারপরে বুঝে। সিভিক ভলেন্টিয়ার না সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার তা এখনো স্পষ্ট নয়। বন্দুক কোথা থেকে এলো তার উৎস খুঁজছে পুলিশ। একই তদন্ত চলছে ব্যান্ডেলেও, কারণ বুধবার হুগলির এই শহরে গুলি চলেছে। বাড়ি ফেরার পথে গুলিতে খুন হন প্রৌঢ় লালবাবু গোয়ালা। বৃহস্পতিবার লালবাবুর ভাইপো আদিত্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিয়মিত গুলি চলছে, বিহার না উত্তরপ্রদেশ বোঝা মুশকিল। প্রশ্ন উঠছে, বাংলায় বন্দুক গুলি কি এতটাই সহজলভ্য হয়ে উঠল? কেন এত গোলাগুলি? একটা সময় পুলিশ নিয়মিত ব্লক রেড চালিয়ে অস্ত্র বাজেয়াপ্ত করত। ইদানিংকালে পুলিশের অস্ত্র বাজেয়াপ্ত করার রেওয়াজ অনেকটাই কম। ফলে ভোটের সময় ব্যবহৃত না হওয়া অস্ত্র দুষ্কৃতীদের কাছেই রয়ে গেছে। গোয়েন্দাদের বড় ব্যর্থতা, দুষ্কৃতী হামলা খবর আগাম মিলছে না। ভিন রাজ্য থেকে অস্ত্র ঢোকার প্রবণতাতেও রাশ টানা যাচ্ছে না। বিরোধীদের কাজ করায় রাজ্য প্রশাসন অত্যন্ত চিন্তিত, শঙ্কিত, এবং আজকে যে ঘটনাগুলো ঘটছে পুলিশের রোল নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। একটা কথা যেন ওপেন সিক্রেট, এগুলো সবাই জানে সবকিছু, এটা নতুন কিছু না। পশ্চিমবঙ্গের শাসক দল আর পশ্চিমবঙ্গের শাসক দলের সন্ত্রাস, এই দুটো শব্দ মিলেমিশে একাকার। শাসক আর সন্ত্রাস পশ্চিমবঙ্গে মিলেমিশে একাকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর যুদ্ধকালীন তৎপরতায় কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, এসটিএফ বিভিন্ন জায়গা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করেছে। এখনো ছড়িয়ে ছিটিয়ে যেটুকু আছে সেগুলো নিশ্চয়ই প্রশাসন উদ্ধার করবে। আইন হাতে তুলে নিয়ে কেউ বসাবসি কাজ করবে, সেটাকে তৃণমূল কংগ্রেস সরকার বা প্রশাসন ঠিক করে বসে থাকবে, এটা কোনোভাবেই হবে না। পুলিশ সক্রিয় হলে কি পরপর এতগুলি চলতো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।